এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাব তার কাছে। ধ্রুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এখানকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনার পর থেকে এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। আমরা এখানকার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু একটা পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র রাজনীতিকে অবশ্যই এখান থেকে বিলুপ্ত করতে হবে, আর সেটা অবশ্যই দলীয় ছাত্র রাজনীতি। অনেকের মধ্যে এই প্রতিক্রিয়াটা আছে যে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কেন্দ্রিক রাজনীতি করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ দক্ষ নেতৃত্বের অভাবে না পড়ে। এছাড়া আজকে সকাল থেকেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি অনেকেই মানববন্ধন করেছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা, তার এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ছিল, এবং এখন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে সেই মানববন্ধনটি চলছে। এবং এখানকার যারা বক্তারা আছেন তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তাদেরকে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে আসলে তৎপর থাকতে হবে, এবং এর যে সুষ্ঠু বিচার সেই বিচারটা নিশ্চিত করতে হবে, তবেই এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। এবং তাদের পক্ষ থেকে এমন দাবি তোলা হয়েছে, তারা বলছেন যে দোষীকে খুব দ্রুতই শাস্তির আওতায় আনতে হবে, যাতে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। পাশাপাশি আমি যদি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির কারণে আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অস্থির হয়ে উঠেছে। এটাও কিন্তু তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তুলে ধরেছেন যে ছাত্র রাজনীতির কারণে বিভিন্ন সময় তারা বেশ বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হয় ক্যাম্পাস জুড়ে। সেই বিশৃঙ্খল অবস্থা যাতে সৃষ্টি না হয় এবং ক্যাম্পাসের মধ্যে যাতে ছাত্র রাজনীতি না করে ডাকসু কেন্দ্রিক রাজনীতির একটা নতুন সংস্কৃতি চালু করে, যেটা হবে জনমানুষের কল্যাণে, যেটা হবে ছাত্রদের কল্যাণে, এমন একটা নীতি যাতে প্রশাসন নিয়ে আসে। এছাড়া আমি যদি বলতে চাই, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে ছাত্র রাজনীতির নিষিদ্ধের যে ব্যাপারটা সেটা এখনও আলোচনার টেবিলে আছে, সেটা পূর্ণাঙ্গ আকারে বিজ্ঞপ্তি আকারে যখন প্রকাশ করা হবে তখনই এটার সম্পর্কে যে পূর্ণাঙ্গ যে তথ্যটি সেটা সবাইকে তারা বিজ্ঞপ্তির আকারে জানিয়ে দেবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করে শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি ও অতর্কিত হামলার প্রতিবাদ জানান। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও পাহাড়ে শান্তি ফিরে না আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। গতকাল দীঘিনালার লারমা স্কয়ার এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আমরা শুনতে পাচ্ছি আজকে এই মুহূর্তে রাঙামাটিতেও মারামারি চলছে, হামলা পাল্টা হামলা চলছে। আজকে সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে সেখানে আদিবাসীদের উপর হামলা করা হচ্ছে, আদিবাসীদেরকে হত্যা করার ব্যবস্থা তারা তৈরি করেছে। আমরা এও শুনেছি সেখানে সেনাবাহিনী সেই রাঙামাটি সরকারি যে হসপিটাল সেটাকে ঘেরাও দিয়ে রেখেছে যাতে আহতরা কি সেখানে চিকিৎসা না নিতে পারে। আমরা পাহাড়ের বন্ধু, পাহাড়ের সাথে আমরা আছি। আপনাদের আন্দোলন সংগ্রামে আমরা সমতলের আদিবাসীও রয়েছি এবং এই বাংলাদেশের প্রত্যেকটি প্রগতিশীল মানুষ আপনাদের পাশে আছে। সুনামগঞ্জে গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনার একটি মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নিজ বাসভবন হিজল করচ থেকে গ্রেফতার হন এম এ মান্নান। গত 5 আগস্ট সরকারের পতন হলে আওয়ামী লীগের অন্য মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মন্ত্রী থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। সাবেক মন্ত্রীর সব অবৈধ সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি বলক লোক আমাকে চিনে নাই, আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা আছে। ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেফতার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করবে পুলিশ। মশিউর রহমান দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সবশেষ তিনি লালবাগ জোনের উপকমিশনার ছিলেন। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দপ্তরের ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ির সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভারে গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আইবে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে। সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলে না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে 5 আগস্টের অভ্যুত্থানের 1.5 মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর 50টি থানায় জিডি দায়ের হয় 15,500। চলতি মাসে এখন পর্যন্ত যা 3 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া, সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পি চিদম্বরম স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, পাকিস্তানের বিপক্ষে 26 রানে বাংলাদেশের পড়েছিল 6 উইকেট আর ভারতের 3 উইকেট ভারতের বিপক্ষে। চেন্নাই আসলে আমরা বলছিলাম যে একটা কথা খুবই প্রচলিত আছে, সেটি হচ্ছে এখানকার তীব্র গরমকে আপনি জয় করতে পারলেও উইকেটকে জয় করতে পারবেন না। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট কিংবা গরম কোনোটাকেই কিন্তু এখন পর্যন্ত জয় করতে পারেনি। অন্তত প্রথম সেশনে, দ্বিতীয় দিনের প্রথম সেশনে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে তাই মনে হচ্ছে। আপনি আউট হতেই পারেন, তবে আউট হওয়ার ধরন যদি আপনি দেখেন, ভারতের যে 10টা উইকেট পড়েছে 10 জন ব্যাটসম্যানই কিন্তু ক্যাচ আউট হয়েছেন, কিন্তু বাংলাদেশের যে 3টা উইকেট পড়েছে 2 জন ব্যাটসম্যান বোল্ড আউট হয়েছে। আপনি যদি সাদমানের আউটটা দিয়ে শুরু করি, একজন ব্যাটসম্যান জাসপ্রীত বুমরাকে আপনি বলকে রিড করতে পারছেন না, যেভাবে বোল্ড আউট হয়েছে একেবারে দৃষ্টিকটু। জাকির কিংবা মুমিনুল হক কি বলবো, আসলে একটার চেয়ে আউট অন্যটা বেশি দৃষ্টিকটু। তবুও আসলে সুযোগ রয়েছে বাংলাদেশের, কারণ ভারতকে তাদের মাটিতে অল আউট করেছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের কথা বারবার বলা হচ্ছিল, প্রথম বাংলাদেশি শুধু পেসারই নয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবেও কিন্তু ভারতের মাটিতে কেউ 5 উইকেট পেলেন, যেটা কিনা এর আগে ভারতের বিপক্ষে আমরা যে 3টা টেস্ট খেলেছি এই ম্যাচটা বাদ দিলে সেখানে কোনো বলারই 5 উইকেট নিতে পারেনি। অন্যদিকে তাসকিন আহমেদের কথা আলাদাভাবে বলতে হয়। দিনের শুরুতে যেভাবে তিনি বোলিং করেছেন, জানেন যে পাকিস্তান সিরিজের আগে লম্বা একটা সময় ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি, এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে তিনি ফিরেছেন এবং সেই পারফর্মটা কিন্তু তাসকিন ধরে রেখেছেন এবং 3টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এর বাইরে যদি টাইগারদের পেস বিপ্লবের কথা বলি, জানেন যে রাওয়ালপিন্ডিতে যে টেস্টটি আমরা জিতেছিলাম শেষ টেস্ট, সেখানে কিন্তু শেষ ইনিংসে 10 উইকেটই পাকিস্তানের তুলে নিয়েছিলেন টাইগার পেসাররা। এখানে অর্থাৎ চিদম্বরমকে বরাবরই বলা হয় কিন্তু স্পিন স্বর্গ। চিদম্বরমের সেরা 15 জন যদি বোলারের কথা বলি, সেখানে 13 জনই কিন্তু স্পিনার। সেই স্পিন স্বর্গ কিন্তু ভারতের যে 10টা উইকেট, সে 10টা উইকেটের 9টা উইকেটই কিন্তু তুলে নিয়েছেন টাইগার পেসাররা। তাসকিন 3টা, হাসান মাহমুদ 5টা এবং নাহিদ রানা 1টা, এবং বাকি যে উইকেট সেই উইকেটটি তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বলাই বাহুল্য, টাইগাররা যে পেস যেভাবে শুরু এনে দিয়েছেন, ব্যাটসম্যানরা একেবারেই প্রত্যাশা সঙ্গে প্রাপ্তির সে মেলবন্ধন করাতে পারেনি ভারতের। এখন দেখার বিষয় আসলে দ্বিতীয় সেশনে টাইগার ব্যাটসম্যানরা কীভাবে ব্যাট করে। তো এই ছিল আমার কাছে চিদম্বরম স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের সবশেষ আপডেট। চেন্নাইয়ের পি চিদম্বরম স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল, তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9:40 পর্যন্ত। সংবাদ সম্মেলন করে তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর রাত 9টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে 3:50 রাত 9:40 শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যাচ্ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে
এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ডিম মুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও প্রাণী সম্পদ অধিদপ্তর। উৎপাদক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমেই সম্ভব, বাজার বাস্তবতায় তা যৌক্তিক নয়। এই মূল্য তালিকা মেনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের। তবে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন আইন ও বাস্তবতা আমলে নিয়েই নির্ধারণ করা হয়েছে দাম, নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত। আর অর্থনীতিবিদরা বলছেন গড়পড়তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসাব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 15 সেপ্টেম্বর ডিম, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য। তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে? এই রেটে আমি তো পাইতেছি না কোনো, তখন আমি বাধ্য হয়ে বেশি দিয়ে কিনতে হয়েছে। যদি আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে, তাইলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম রেটে বিক্রি করতে পারবো। এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন, আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে 1000 ব্রয়লার মুরগি পালনে 1,60,870 টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন 5% হারে, টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র 8,040 টাকা। অথচ বিপণন আইনে 25% পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক। বাজারের মেকানিজম না জেনে যদি মন গড়া মূল্য নির্ধারণ করা হয়, ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা। এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন, ওয়েট লস, মৃত্যু, আড়তদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে 2 টাকা 84 পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা 50 পয়সা। এখানে সর্বোচ্চ 15% মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন। ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে আইন ও বাস্তবতা মিলিয়ে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা। দেশের সিচুয়েশনের কারণে কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয়, সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে, এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি। বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর একটা ম্যান্ডেট তারাই করেছেন, তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটু সময় নিয়ে করেছেন, করে এটা দিয়েছেন। আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি। এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল। মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না। অটোমেটিক্যালি যারা প্রডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন, এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন। যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয়, মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং সুনামগঞ্জের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে পাঠানো হলো কারাগারে। হত্যা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।